নমস্কার, আমি শ্রেয়া। আপনারা দেখছেন সে অনেক কথা বিথ শ্রেয়া। আজ আমাদের সাথে আছে এমন একজন যিনি একাধারে অভিনেত্রী, থিয়েটার অ্যাক্টিভিস্ট এবং প্রতিবাদী। সঙ্গে আছেন পারমিতা মুখার্জি। পারমিতা, নমস্কার শ্রেয়া, তোমাদের এই পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। বলো, কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম ভালোই চলছে। থিয়েটার চলছে, একটা সিনেমার কাজ করলাম। এই মুহূর্তে টেলিভিশনের কাজ একটু কম আসছে। দেখা যাক, আমি হোপফুল আগামী দিনে নিশ্চয়ই ভালো কাজ পাবো। তা আগামী দিনকে মানে কিভাবে দেখছো? কি কি কাজ লাইন আপ আছে? সেটা কি সোজা, কঠিন, কম্পাটিটিভ, কেমন দেখছো আগামী দিন? দেখো, আমাদের ইন্ডাস্ট্রিটা এরকম যে এখানে কম্পিটিশনটা খুব বেশি, সুতরাং কম্পিটিটিভ তো সব সময়। হ্যাঁ, তবে আমি আশাবাদী যে আগামী দিনে আমি ভালো কাজ পাবো। কারণ আমি অল্প কাজ করেছি, খুব যে বেশি কাজ করেছি তা নয়, কিন্তু আমি লাকি যে আমি খুব ভালো কাজ করার সুযোগ পেয়েছি। সেটার জন্য আমি সবসময় খুব হোপফুল যে ভালো কাজ পাবো। আর ইদানিং আমারও একটা এরকম হয়েছে যে একটু মনের মতো কাজ না হলে করবো না ঠিক করেছি, একটু চুজি হয়েছি। দেখা যাক কি হয়। আচ্ছা, এই মুহূর্তে তোমার যা যা কাজ চলছে সেগুলো পেতে তোমার ঠিক কতটা কষ্ট করতে হয়েছে? আম, কাজ পেতে আমি খুব মানে ইজি ওয়েতেই কাজগুলো পাই আর কি। মানে যেমন ধরো, ফেসবুকে হয়তো একটা কাস্টিং কল এলো, আমি সেই নাম্বারে যোগাযোগ করলাম, তারা আমাকে অডিশন চাইলো বা তারা আমাকে ডাকলো, ডেকে অডিশন নিল। সেই অডিশনটা তাদের যদি পছন্দ হয়, সেক্ষেত্রে সেইভাবে একটা কাজ, মানে আমার সিনেমার ক্ষেত্রে সেভাবেই অডিশন দিয়েই কাজগুলো হয়েছে। এবং খুব মজার ব্যাপার যে আমার সিরিয়ালের ক্ষেত্রে আমি কিন্তু অডিশন দিয়ে কাজ পেয়েছি। তো আমার অধিকাংশ কাজগুলো অডিশনের থ্রু দিয়েই হয়। আচ্ছা আচ্ছা, তুমি যখন প্রথম অভিনয় করার সুযোগ পেলে সেই সুযোগটা তোমার কাছে ঠিক কিভাবে এসেছিল? আম, এটা একটা খুব মজার ঘটনা। সেটা হচ্ছে যে একদম প্রথম অভিনয় যদি বলো, মানে সেটা ক্যামেরার কথা বলছি না, সেটা আমি আমার এক বন্ধুর বাড়ি আড্ডা মারতে গিয়েছিলাম। তো সেখানে এবং তখন আমি অভিনয় করতাম না। আমি আড্ডা মারতে গিয়ে তাদের একটা থিয়েটারের রিহার্সাল হচ্ছিল। কোনো একজন মানে অ্যাক্টর সেখানে প্রেজেন্ট ছিল না, সেদিন আসেনি। আমার বন্ধু আমাকে যে স্ক্রিপ্টটা দিয়ে বললো একটুখানি কিউ লাইন্সগুলো দিয়ে দে। তো আমি তো কিউ লাইন্সও কি তাও জানি না। তো তখন আমাকে বললো যে ওটা কিছু না, এই নামগুলো যেখানে যেখানে আছে যখন আগের লাইন শেষ হবে এটা বলবি। আমি বললাম। তো সে তখন আমাকে বললো যে বাহ, তুই তো খুব সুন্দর করে স্ক্রিপ্টটা পড়লি। আমি বললাম, কি জানি সুন্দর কি কি আমি তো জানি না, মনে হলো এই মানুষটা এইভাবে কথা বলবে। তো তখন সে আমাকে বললো, তাহলে তুই আমার সঙ্গে থিয়েটার কর। তো সেই আমার শুরু বলতে গেলে, যদিও সেই থিয়েটারটা হয়নি, পরে আমি অন্য থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যাই। কিন্তু অভিনয়ের একদম প্রথম যদি বলো তাহলে এইটা। আর ক্যামেরার অভিনয়ের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে সেটাও একটা খুব মজার ঘটনা। সেটা হচ্ছে যে আমি একটা সিরিয়ালে একটা বোধহয় খুব ছোট একটা কোনো চরিত্র করেছিলাম, এবং তার চেক আনার জন্য সেই কোম্পানির ইয়েতে অফিসে আমি গিয়েছিলাম। সেইখানে আমার তপতিদির সঙ্গে আলাপ হয়, তপতি মুন্সি। তপতিদির সঙ্গে ওইটুকু আলাপে একটা অসম্ভব হৃদ্যতা তৈরি হয় ওনার সাথে। এবং উনি আমাকে আমার প্রথম সিনেমায় কাজ করার সুযোগটা করে দিয়েছিলেন, মানে আমার নামটা রেকমেন্ড করেছিলেন। পরে মানে সেটা হচ্ছে 61 গড়পার লেন, ইপসিতা রাজেশ ডিরেক্টর ছিল। তো সেইটায় আমি অডিশন দিই, এবং আমাকে 5টা চরিত্রের জন্য অডিশন নেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে একটা চরিত্র আমি পাই, এবং সেটা আমার প্রথম সিনেমা।
আচ্ছা, মানে ইন্সপিরেশনটা এভাবেই এসছে, অভিনয় ইন্সপিরেশনটা। ইন্সপিরেশনটা অন্যভাবে এসছে। আমি আসলে অভিনয় করতে আসি, উম, আমি একদম সংসারী ছিলাম। আমার সংসার নিয়ে আমি ব্যস্ত ছিলাম, এবং আমার তিন কুলে কেউ কোনোদিন অভিনয়ের জন্য স্টেজে উঠেছে আমি জানি না, আমি অন্তত শুনিনি। আমার বাবা মা দুজনেই অ্যাকাডেমিশিয়ান ছিলেন। তারা যতবার স্টেজে উঠেছে অ্যাকাডেমিক্সের জন্যই পুরস্কার নিতে স্টেজে উঠেছে। আমি ফিশ আউট অফ দ্য ওয়াটার, আমি কোন পড়াশোনায় ভালো ছিলাম না। তো আমি একেবারেই তালে গোলে অভিনয়ের জগতে চলে আসি। আমি সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলে বড় হয়ে যায়, তারপর আমি অনেকটা সময় একলা। সেই সময় কি করব, একটা ভ্যাকিউম তৈরি হয়। সেখান থেকেই আমার বন্ধুর বাড়ি আড্ডা দিতে যাওয়া এবং অভিনয়ের জগতে আসা। কিন্তু ইন্সপিরেশন যদি বলো, সেটা হচ্ছে আমি যখন বুঝতে পারি যে অভিনয় বিষয়টা খুব শক্ত একটা বিষয় এবং আমার নিজেকে তৈরি করা দরকার, প্রশিক্ষণের দরকার, আমি দামিনী বেনি বাসুর ক্লাস অ্যাক্টে ভর্তি হই। অভিনয়ের ইন্সপিরেশনটা আমি সেখান থেকে পাই, যে আমাকে ভালো অভিনয় করতে হবে, সিরিয়াস অভিনয় করতে হবে, মানে অভিনয়টাকে সিরিয়াসলি নিতে হবে এবং অভিনয়ের জন্য পড়াশোনা করতে হবে। তাহলে সেই অর্থে যদি বলো, আমার অভিনয়ের ইন্সপিরেশন বেনি। আচ্ছা, ধরো তোমার এখন কোনো সময় তোমার কাজের খুব দরকার, সেই সময় তোমার কাছে একটা ফোন এলো, তোমাকে বলা হলো একটা অ্যাড শুট করতে হবে, এবং তুমি সাধারণত যার রেমুনারেশন পাও বা নিয়ে থাকো তারও 2-3 গুণ বেশি, কিন্তু একটা হচ্ছে বিজেপি ল্যাড, কি করবে? 3 দিন আগে আমার কাছে এই অফারটা এসছে। এক্স্যাক্টলি তুমি যা যা বললে তাই তাই অফারই আমার কাছে এসছে, এবং বিজেপি পার্টি থেকেই এসছে। এবং আমি খুব পোলাইটলি বলেছি যে আমি করব না, এবং করিনি। কারণ আমার একটা বিশ্বাস আছে, একটা রাজনৈতিক বিশ্বাস আছে। আমি সেই রাজনৈতিক বিশ্বাসের বাইরে গিয়ে যেটা আমি বিশ্বাস করি না এমন কোনো কাজ, সেটা আমি করি না এবং করবও না। আচ্ছা, মানে কাজের ক্ষেত্রে রাজনীতির একটা এফেক্ট বা একটা মনোভাব তোমার? না, সেটা হচ্ছে, ধরো এরকম যদি কোনো কাজ হয়, এখন ধরো অনেকেই আছে, আমি এরকম সিরিয়ালে কাজ করেছি যেই সিরিয়ালের প্রডিউসার শাসক দলের খুবই ঘনিষ্ঠ, হ্যাঁ, এবং আমি তার সিরিয়ালে দীর্ঘ 2.5 বছর কাজ করেছি এবং আমার কোনো অসুবিধা হয়নি তাতে। কিন্তু এরকম কোনো কাজ যদি হয় যে সেটা কোনো সেই পার্টির একটা প্রোপাগ্যান্ডার কোনো কাজ, যে যে যাদের আইডিওলজিকে আমি বিশ্বাস করি না, সেইটা আমি করব না। সেই যত টাকাই দিক আমি করব না। বেশ, তার মানে মানে আমি কি বলতে পারি যে তুমি নো ভোট ফর বিজেপিতে বিশ্বাস করো? একদম না। আমি কখনো কাউকে বলতে পারি না যে আপনি কাকে ভোট দেবেন না। আমি বলতে পারি আপনি কাকে ভোট দিন। হ্যাঁ, কাউকে না বলার ক্ষমতা, অধিকার আমার নেই। আমি অনুরোধ করতে পারি যে আপনি এই পার্টিকে ভোট দিন। এবং আমি নিজে বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, তাই জন্য আমি সবসময় খুব খোলামেলাভাবে রাগঢাক না করেই বলি যে সিপিএমকে ভোট দিন, এবং তার জন্য যুক্তিও দেখাই। তার জন্য যদি কেউ উল্টো দিকের মানুষটা যদি খুব রেগে গিয়ে কিছু বলে, আমি তারটা শুনি। এরম নয় যে আমি একজনকে অনুরোধ করছি যে এই পার্টিকে ভোট দিন মানেই যে আমি তার আবেগটাও নষ্ট করে দেবো, নস্যাৎ করে দেবো, তাও নয়। তারটা শুনি এবং চেষ্টা করি তাকে বোঝানোর। সে যদি বোঝে ভালো, আর না বুঝলে আমার কিছু করার নেই। কিন্তু কাউকে এই পার্টিকে ভোট দেবেন না, এই কথাটা বলার অধিকার বোধহয় আমার নেই। তার থেকে আমি বলবো বামপন্থীদের ভোট দিন। আচ্ছা, এবার একটা কথা বলো। বলো। অনেক তো লড়াই করেছো, অনেক রাত জেগেছো,
অনেক কাজও নষ্ট করেছো। কেমন লাগছে যে তিলোত্তমার মা বিজেপির হয়ে ভোটে লড়ছে? আহ, দেখো, প্রথমটায় না আমার একটু, সত্যি কথা বলছি, প্রথমটা একটু রাগ হয়েছিল। পরে মনে হয়েছে যে আসলে বোধহয় ভদ্রমহিলা নিজেও এমন একটা স্টেটে, মানে ওনার যে লস, সেই লসটাকে মাপার ক্ষমতা আসলে আমাদের নেই। একদম। সুতরাং উনি যেটা এই মুহূর্তে যেটা মনে করেছেন ঠিক, হয়তো উনি ভাবছেন যে এভাবেই উনি বিচার পাবেন। আমি সেটাকে ক্রিটিসাইজ করতে একদমই চাই না। হ্যাঁ, এবং আমি উনি ওনার মতো করে মনে করেছেন, উনি ওনার মতো করে লড়ছেন, লড়ুক। সেটা ঠিকই, যদি মানুষ মনে করে যে উনি, কারণ এটা তো ভোটে তো শুধু তো অভয়ার বিচার পাওয়া এটাই তো একটা মাত্র ক্রাইটেরিয়া নয়। যখন একটা মানুষ ভোটে জিতে আসে, সে অনেক মানুষের প্রতিনিধি, সে একটা এলাকার প্রতিনিধি, তাকে অনেকগুলো কাজ করতে হয়। আমি আশা করব যে যেই জিতে আসুক, তিনি হয়তো শুধু একটা কারণের জন্য নয়, অনেকগুলো কারণের জন্য, এবং মানে রাজনীতির পার্থক্যকে সরিয়ে রেখে সমস্ত মানুষের জন্য তিনি কাজ করবেন। সুতরাং আমি ওনাকে, ওনার এই সিদ্ধান্তকে জাজ করার মতো জায়গায় নেই, এবং আমি করবও না। আচ্ছা আচ্ছা, ধরে নেওয়া যাক তুমি ইন্ডাস্ট্রিতে এমন একটা জায়গায় চলে এলে যেখানে তুমি ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করতে পারবে। সেই অবস্থায় দাঁড়িয়ে তুমি কি করবে, বা ধরো কি বদল আনতে চাইবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি? প্রথমত, আমি কাউকে কন্ট্রোল করতে চাই না। আমার নিজস্ব নেচার নয় সেটা যে আমি কাউকে কন্ট্রোল করব। এখন যদি আমি এই আমাদের যে তথাকথিত যে জায়গাগুলো আছে, সেখানে ভোটে দাঁড়িয়ে যদি আমার ক্ষমতা আসে, আমি আমার ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব একটা ফেয়ারনেস আনার। সেখানে চেষ্টা করব যাতে সবাই কাজ পায়, সব কাজগুলো সুষ্ঠুভাবে হয়। কিন্তু সত্যি কথা আমি তোমাকে বলছি যে আমি আমার না ফোকাসটা ভীষণ অভিনয়ের দিকে। আমি অভিনয়ের বাইরে খুব একটা অনেক কিছু নিয়ে ভাবিই না। হ্যাঁ, সুতরাং আমি ওই অভিনয়ের বাইরে গিয়ে কোনো একটা জায়গায় অন্যরকম কোনো কাজ করা, আমি জানি না, আমি কোনোদিন এভাবে ভাবিনি। আর মজা করে বলছি, যদি এরকম কন্ট্রোল করার মতো জায়গা হয়, সব প্রডিউসারকে বলবো সমস্ত ভালো চরিত্রগুলো আমাকে দিন। ন্যাচারালি। আচ্ছা, তুমি তো স্টেজেও অভিনয় করেছো, ক্যামেরার সামনেও করছো, এই দুটোর মধ্যে কোনটাতে বেশি আনন্দ খুঁজে পাও? স্টেজে। স্টেজ। স্টেজে অভিনয় করার যে আনন্দ, সেটা একটা আলাদা আনন্দ। কারণ প্রথমত হচ্ছে, স্টেজে ওঠার আগে একটা ভীষণ বুকের ভিতরে একটা ধুকপুক ধুকপুক করে, একটা ভয় হয়। তারপর যখন স্টেজে উঠে ওই চরিত্রটা আমি অভিনয় করছি এবং দর্শক ইনস্ট্যান্ট একটা রিয়াকশন দিচ্ছে, সেটা একটা অন্যরকম আনন্দ। সেটা খুব ভালো লাগে আমার। সুতরাং ক্যামেরার আনন্দটাও ভালো, সেই আনন্দটা একটু পরে আসে ক্যামেরায় কাজ করার পর। কারণ একটা ছবি বা একটা সিরিয়াল, সেটা তো পরের টেলিকাস্ট হয়, তারপরে হয়তো লোকে বলছে যে তুমি ভালো কাজ করেছো। কিন্তু স্টেজে ওই যে তৎক্ষণাৎ যে রিয়াকশনটা আসে, ওটা আমার বেশি ভালো লাগে। বেশি চ্যালেঞ্জিং। একদমই একটা একদমই। এবং সব থেকে মজার হচ্ছে, থিয়েটারটা না শুধু তো আর খালি অভিনয় নিয়ে নয়, না না। থিয়েটারটা একটা দল।
সেখানে অনেকে সংঘবদ্ধভাবে কাজ করে। শুধু যে সেখানে অভিনয়ের কাজ হয় তা কিন্তু নয়, সেখানে অনেক রকম কাজ হয়। হ্যাঁ, সেখানে মতো পার্থক্য হয়, ঝগড়া হয়, আবার আমরা মিলেমিশে যাই, আবার আমরা হ্যাঁ আবার আমরা শো করি। এই যে তুমি বললে ডিসিপ্লিন, থিয়েটার আমাকে আমাকে খুবই ডিসিপ্লিনড করেছে। আর সিরিয়াল আমাকে ধৈর্য শিখিয়েছে, মানে ধৈর্য ধরা। আর থিয়েটার আমাকে ডিসিপ্লিন করেছে, একদম তাই। আচ্ছা, তোমার কাছে হ্যাপিনেস এটার ডেফিনিশন কি? রাত্রিরে ভালো করে ঘুমানো। আমি যদি রাত্রিরে খুব ভালো করে ঘুমাতে পারি, আমি জানি যে আমি খুব হ্যাপি আছি। তো এইটা আমার কাছে একটা হ্যাপিনেস। আর ইদানিং আর একটা জিনিস খুব হয়, সেটা হচ্ছে যে এই রাস্তাঘাটে চলতে ফিরতে কেউ যদি বলে আপনাকে দেখলাম, আপনি খুব ভালো অভিনয় করেন, এইটা একটা মজার আনন্দ, এটা 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 একটা অন্য আনন্দ দেয়। তো আমার কাছে এই দুটো খুব বড় হ্যাপিনেস। আচ্ছা, মানুষের জীবনে তো একটা কার্ভ থাকে, সেই কার্ভ অনুযায়ী আমরা চলি। সেটাকে ধরে তুমি কি পেয়েছো, কি পাচ্ছ, এবং ভবিষ্যতে কি পেতেছো? দেখো, আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব। এটা আমার দুঃস্বপ্নেও ছিল না, সত্যি বলছি। মানে আমি তো যে জগৎটায় থাকতাম, সেই জগৎটা এত অন্যরকম একটা জগৎ ছিল যে এটা ভাবার আমি কোনো স্কোপই পাইনি। সুতরাং আমি এই যে আমি এখন অভিনয় করছি, আমাকে দুটো লোক ভালো বলছে, এবং ইন্ডাস্ট্রির বহু মানুষ যারা খুবই ভালো ভালো কাজ করেছেন, তারা আমাকে চেনেন। তারা তো আর এমনি চেনেন না, মানে আমি এমন কোনো মানে অপরূপ সুন্দরী নই, এবং আমি অনেক লেটে অভিনয়ের জগতে এসেছি। তারা আমাকে খুব ভালোবাসে। আমি প্রথম প্রথম না একটু অবাক হতাম, এখন বুঝি যে তারা হয়তো আমার এই যে আমি অনেস্টলি কাজটা করি সেটার জন্যই আমাকে ভালোবাসে। সুতরাং আমি যেটুকু যা পেয়েছি তাতে আমি খুব খুশি। আমি আশা করি আমি আগামী দিনে ভালো কাজ পাবো, এবং ভবিষ্যৎ কি হবে আমি জানি না। সুতরাং সেটা নিয়ে আমি খুব যে একটা ভাবতে চাই তা নয়, যা আসবে আমি সেটাকে গ্রেসফুলি মেনে নেব। এবার বলো, হোয়াট ইজ ইউর বিগেস্ট ফিয়ার? মাই তুমি ইজ দিয়ে কোয়েশ্চেনটা করলে, সো মাই বিগেস্ট ফিয়ার ওয়াজ লুজিং মাই মাদার। সো মাই মাদার ইজ নো মোর, সো নাও আই ডু নট হ্যাভ এনি ফিয়ার। আচ্ছা, এবার আমরা আমাদের মোস্ট এক্সাইটিং যে সেগমেন্ট সেটাতে ঢুকছি। না, কিন্তু কোনো কঠিন প্রশ্ন করা চলবে না। না মানে সহজ প্রশ্ন। হ্যাঁ, ভীষণ সহজ সহজ প্রশ্ন করতে হবে, কারণ আমি চেষ্টা করেছিলাম ওই কোয়েশ্চেনগুলো দেখার, আমাকে সুযোগ দেওয়া হয়নি। সুতরাং এই র্যাপিড ফায়ারটা খুব ভয়ের জিনিস কিন্তু। হ্যাঁ, এবং মানে খুব সততার সঙ্গে এই পডকাস্ট হচ্ছে, আমাকে কিন্তু সত্যিই দেখতে দেয়নি। সুতরাং আমি ভয়ে আছি, এটাও ফিয়ার হচ্ছে এখন, একটা নতুন ফিয়ার। আলো না অন্ধকার? দুটোই। কখনো কখনো আলো ভালো লাগে, যখন মন খারাপ থাকে তখন আলো বেশি ভালো লাগে না, তখন একটু অন্ধকারে থাকতেই ভালো লাগে। ভালো থাকতে হবে। বই পড়া না সিনেমা দেখা? সিনেমা দেখা। আমার বই পড়ার খুব একটা অভ্যেস নেই। আমি ছোটবেলা খুব একটা বই পড়ার অভ্যেস হয়নি, এবং তার জন্য খানিকটা আমার মা দায়ী। কারণ আমার মা মানে ভোরেশিয়াস রিডার ছিলেন, মানে সমস্ত রকম বই পড়তেন। এবং এখন আমার মনে হয় মানে এই যে আমার ভিতরে যে একটা অভিনয়ের সত্তা বোধহয় আমার মাই তৈরি করে দিয়েছিলেন। মানে মা যা কিছু বই পড়তেন
ওই আমাকে না গল্পের মতো করে সেগুলো বলতেন, মানে সেটা মানে সেটা যে কোনো গল্পের বই, সেটা ভ্রমণ কাহিনী হতে পারে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানে যা খুশি, এবং সেটাকে খুব ইজিলি গল্পের মতো করে উনি বলতেন। এবং আমি না ওই পাশে শুয়ে শুয়ে ওইভাবে না ভাবতাম যে মা যখন গল্প বলতেন। আমার মনে হয় একজন অভিনেতার তো এই এই ভাবনাটাও একটা বিরাট বিষয়, যে সে কতটা ভাবতে পারছে। আমার মনে হয় যে ওই আমার যে ভাবার যে একটা প্রসার ঘটেছিল, ওটা আমার মাই তৈরি করে দিয়েছিল। তো বই পড়ার অভ্যেসটা পড়ি, অল্প স্বল্প পড়ি, কিন্তু সিনেমা দেখতে আমি বেশি ভালোবাসি। স্ট্রিট ড্রামা না স্টেজ শো? দুটোই, দুটোই আমার ভালো লাগে। স্ট্রিট প্লে আমি করেছি। আমি যে দলের হয়ে অভিনয় করি, উত্তরপাড়া ব্রাত্যজন, আমি তাদের হয়ে স্ট্রিট প্লে করেছি। তার আগেও আরেকটি দলের হয়ে স্ট্রিট প্লে করেছি, স্টেজেও অভিনয় করেছি। আমার দুটোই ভালো লাগে, আমার কোনো অসুবিধা হয় না কোনোটার মধ্যে। স্ট্রিট প্লেতে একটু খাটনিটা বেশি, যেহেতু গলা ভয়েসটা একটু জোরে করতে হয়। কিন্তু আগে যেমন আমার যে কষ্টটা হতো, যে আমি বুঝতে পারতাম না যে স্ট্রিট প্লের সময় ভয়েসটা কোথা থেকে বার করতে হয়, ফলে গলার ওপর খুব চাপ পড়তো। এখন ওই টেকনিকটা আমি শিখে গেছি, এখন এখন আর অসুবিধা হয় না। আচ্ছা, এবার তোমাকে 4জন অভিনেত্রীর নাম বলবো, 1 থেকে 4-এর মধ্যে র্যাঙ্কিং করতে হবে। সর্বনাশ, আমি হ্যাঁ, করতে হবে। 1 নম্বরে আমি। এবারে বলি, স্বস্তিকা মুখার্জি, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, পারমিতা মুখার্জি। স্বস্তিকা মুখার্জি। আচ্ছা, তারপরে কি আমি আমার নামটা নিতে পারি? দেখো, আর ইচ্ছে বলো। মানে স্বস্তিকা মুখার্জিকে আমি অন্ধের মতো ভালোবাসি। হ্যাঁ, মানে আমি স্বস্তিকা মুখার্জির উপরে অন্য কাউকে কিছুতেই বসাতে পারবো না। তারপরে আমি সবথেকে বেশি ভালোবাসি নিজেকে, তাই জন্য আমার নিজেরই খারাপ লাগছে নামটা বলতে। পারমিতা মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, পারমিতা মুখার্জি, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আমার প্রতিবেশী। আচ্ছা, আমরা এক পাড়াতেই থাকি, জাস্ট একটা গলি এদিক আর ওদিক। আমি জানি না আমার কি হবে, আমি জানি না আমার কি হবে। স্বস্তিকা মুখার্জির অভিনীত ফেভারিট সিনেমা কোনটা? আমার না স্বস্তিকার সব কাজ ভালো লাগে। আমি মানে আমি ওর ওর অভিনয়ের যে ওর ওর অভিনয়ের মধ্যে না একটা প্রচণ্ড অনেস্টি আছে, একটা ট্রুথফুলনেস আছে, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এবং আমার যেটা সবথেকে ভালো লাগে, এটা স্বস্তিকা বলে নয়, মানে আমি যে কোনো যারাই অভিনয় করে, তাদের তারা যখন চোখ দিয়ে অভিনয় করে, সেটা আমার খুব ভালো লাগে। মানে মানে সবাই পারে না। হ্যাঁ, ওই ট্রুথফুলনেসটা যখন তার চরিত্রের চোখে ধরা পড়ে, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। যে কারণে আমার স্বস্তিকার নামটা আমি মানে এই কজনের মধ্যে প্রথম বললাম। ও যাই চরিত্র করুক না কেন, ওর চোখের মধ্যে না ওই চরিত্রটাই থাকে, যেটা আমি নিজে খুব বিশ্বাস করি, এবং আমি চেষ্টা করি নিজের মধ্যেও সেটা রাখার। আমার স্বস্তিকার সব ভাল লাগে। এই তো কালকে আমি বিবি পায়রা দেখে এলাম, আমার খুব এন্টারটেইনিং লেগেছে, ভালো লেগেছে। আমি তো ডাই হার্ড ফ্যান, এবং আমি ফেসবুকে ওর পেজের নিচে লিখেও দিয়েছি, আমার বাকেট লিস্টে আছে যে আমি একটা ছবিতে ওর সঙ্গে একটা বেশ টক্কর দেওয়া কিছু একটা করতে চাই। এটা আমার বাকেট লিস্টে, জানি না কি হবে। হবে, ডেফিনেটলি হবে। তোমার সেলিব্রিটি ক্রাশকে? নীনা গুপ্তা। আমি মহিলাকে প্রচণ্ড ভালোবাসি। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে ইনস্টায় দেখি উনি কি দিয়েছেন। হ্যাঁ, মানে আমি সাংঘাতিকভাবে ক্রাশ খাই ওনার ওপর। ওনার কথা, উনি যেভাবে অভিনয় করেন, ওনার সব কিছু আমার ভালো লাগে। আমি মানে আমি জানি না
নীনা গুপ্তা যদি কোনোদিন আমার সামনে আসে, এবং আমি স্বপ্ন দেখি, মানে আমি দেখেছি অ্যাকচুয়ালি, মানে আমি জানি না বলে লোকে ম্যানিফেস্টেশন এসব বলে টলে, আমি জানি না কোনোদিন ম্যানিফেস্টেশন এসব হবে কি না। আমি স্বপ্ন দেখেছি যে আমি নীনা গুপ্তার সঙ্গে অভিনয় করছি, এবং সব থেকে দুঃস্বপ্নের মতো স্বপ্ন, কি সাহস আমার, আমি দেখছি যে আমি আর উনি একই মেকআপ ভ্যানে বসে আছি। এসব স্বপ্ন দেখতেও সাহস লাগে, এসব স্বপ্ন আমি দেখে ফেলেছি। একদম তোমার সব স্বপ্ন পূরণ হবে। থ্যাংক গড, ফিঙ্গার ক্রস। ফেম উইথ লেস মানি অর মোর মানি উইথ নো ফেম অর লেস ফেম? ফেম, মানি, আমার মনে হয় এখন ফেমটা কি হিসেবে ফেম, যে আমি একটা কাজ করলাম, সেই কাজটা এসে কেউ দেখে খুব ভালো বলল, সেইটা আমার কাছে বিরাট। যেমন আমি তোমায় বলছি, আমি একটা ছবিতে অভিনয় করেছি 9 মাস 9 দিন এবং অন্তহীন, যেটা ইনফ্যাক্ট কালকে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সেই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, এবং বেনি, যিনি আমার টিচার, তিনি দেখতে এসেছিলেন ছবিটা। দেখে তিনি আমাকে জড়িয়ে ধরেন, এবং আমার অভিনয়ের এবং মানে সিন ওয়াইজ উনি আমাকে বলেন যে তোমার এই সিনটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার কাছে না ওই মুহূর্তটা মানে মনে হচ্ছিল এটা স্বর্গীয় মুহূর্ত। মানে ওই মুহূর্তের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু ম্যাটার করে না। তো এখন ফেম যদি সেটা বলো তাহলে সেইটা। আর আবার ধরো আমি রক্তবীজ 1 যেটা হয়েছিল, সেটা শুটিং করতে যখন বোলপুরের একটা গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে প্রচুর মানুষ এসেছিলেন স্বাভাবিকভাবে মিমিকে, আবিরকে দেখতে, এবং সেখানে তারা আমাকে চিনতে পারে। আমি তখন একটা সিরিয়াল করতাম সানে, কন্যাদান বলে। তারা আমাকে সেই সিরিয়ালের অভিনয়ের জন্য প্রশংসা করে, এবং খুব মানে একটা প্রত্যন্ত গ্রামে। এবার এই ফেমের কাছে তুমি বলো তো, মানে অভিনেত্রীর কাছে, হ্যাঁ মানে বা এই মানে এগুলো আমার হয়েছে আমার জীবনে। আমি একদিনকে লেক মলে যাচ্ছি, আমি একটা র্যাপিডো বাইক ভাড়া করেছি। সেই বাইকওয়ালা আমাকে বলছে যে আমি একটা জিন্স, সকালবেলা কি একটা সিনেমা দেখতে যাচ্ছিলাম, মর্নিং শো, একটা জিন্সের প্যান্ট, একটা টি শার্ট পরে, কোনো মেকআপ ফেকআপ কিচ্ছু নেই। তো তিনি আমায় বলছেন যে আপনি কি টুম্পা অটোওয়ালি বলে একটা সিরিয়ালে কাজ করতেন? আমি বললাম যে হ্যাঁ। মানে আমিও খুব অবাক হয়ে গেছি, মানে খুব ইয়াং একটা ছেলে। তো বলছে যে আমার মা না ওই সিরিয়ালটা খুব দেখতো, আপনি জানেন ওই সিরিয়ালটার এখন রিপিট টেলিকাস্ট হচ্ছে কালার্সে। আমি বললাম তাই? তখন বলছে হ্যাঁ। বলছে কি ভালো আপনি অভিনয় করতেন, জানেন আমি না কয়েকটা, আমার মা আপনার অভিনয়ের খুব ভালো আমার এত ভালো লেগেছে, আমি আবার লেক মলে নেমে ওনার কথাগুলো ভিডিও করে রেখেছি। আমি বললাম আপনি একটু ভিডিওতে বলুন না এরকম। মানে তুমি ভাবো এই যে এই ফেমগুলো, হ্যাঁ মানে এর সঙ্গে তুমি তথাকথিত আমরা যেটাকে ফেম হিসেবে ভাবি বা টাকা, কিছু কি ম্যাটার করে? মানে অর্থ তো অবশ্যই প্রয়োজন। হ্যাঁ মানে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, বিকজ আমার বেশ বেশ অনেকগুলো মাস হয়ে গেছে আমার সেই অর্থে রেগুলার বেসিসে কোনো কাজ নেই। সুতরাং অর্থের চাপ একটা তো আছেই আমার কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি না এই ফেমগুলোকে বোধহয় অর্থের ওপরেই রাখবো। একদম, একদমই। আমরা এতক্ষণ একটা দারুণ আড্ডা দিলাম পারমিতা দির সাথে। পারমিতা দিকে আশা করি আগামী দিনেও আমরা আমাদের পডকাস্টে পাবো। অবশ্যই, অবশ্যই। পারমিতা দিকে বলবো যে পারমিতা দি, তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আমার প্রথম বক্তব্য, এই চ্যানেলটা সে অনেক কথা উইথ শ্রেয়া, এই এপিসোডটা যেদিন ওরা রিলিজ করবে দেখবেন, পডকাস্টটা দেখবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে প্রথম দাবি। এটা মজা করে বলছি না, এটা মজা করে না, সত্যি। এবার দ্বিতীয়, শান্তিতে থাকুন, ভালো থাকুন, অহেতুক রাগ করবেন না। আর রাগ করে আপনার রাগটা ফেক প্রোফাইলের মাধ্যমে,
ফেসবুকে প্লিজ আজে বাজে কথা লিখবেন না। দিনের শেষে বিশ্বাস করুন আপনারও না ঘুম আসবে না। কারণ ওই ফেক প্রোফাইলের পিছনে তো মানুষটা আপনি। ও আরেকটা কথা, রাস্তার কুকুর বেড়ালদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হবেন। আপনার বাড়িতে যে অতিরিক্ত খাবারটা আছে ফেলে দেবেন না প্লিজ। ওটা রাস্তার কুকুর বেড়ালদের খাওয়াবেন। ওরা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না। আপনি ভালো থাকুন, আশেপাশের মানুষদেরকে ভালো রাখুন। এইটুকুই। নমস্কার।